না, খুব উপদেষ্টা বানাও প্রতিদিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা লাগবে না, এই দেশটা আমার বাপের, তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা। আসসালামু আলাইকুম দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সঙ্গে কথোপকথন। সেই কথার ভিতরে কি আছে আপনাদেরকে জানাবো। তিনি বিশেষ করে বলেছেন যে এই দেশ আমার বাবার দেশ, যেটা বিগত দিনগুলোতে আমরা শুনে এসেছি। এই দেশ আমার বাপের দেশ, আমার বাপ এই দেশ স্বাধীন করেছে। এবং যিনি প্রধান উপদেষ্টা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস, গরিবের রক্তচোষা, এমন কিছু অনেক মন্তব্য করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে। তিনি কিভাবে প্রধান উপদেষ্টা হতে পারে, চলুন আমরা প্রথমে সেই কল রেকর্ডটা শুনবো। এরপরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বিএনপি এবং জামায়াত, এই দুইটি দল কিন্তু একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক বা একে অপরকে পাল্টাপাল্টি মন্তব্য করছে। জামায়াত চাচ্ছে 5 বছর পরে নির্বাচন দিলেও সমস্যা নাই, সেখানে বিএনপি 6 মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে। তাদের বক্তব্যের মধ্যে কিন্তু এটা উঠে আসছে। তো দর্শক, চলুন আমরা প্রথমে শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সেই ফোন আলাপটা শুনে আসি, এরপরে বিস্তারিত আলোচনা হবে। না, খুব উপদেষ্টা বানাও প্রতিদিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা লাগবে না, এই দেশটা আমার বাপের, তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম, আর খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা আর কি। না, খুব উপদেষ্টা বানাও প্রতিদিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। এখানে আমি বাংলাদেশের বসে বসে কথা বলার, তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা। ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছি আর কি। না, তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছে। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব গ্রামীণ ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নাই, তোমায় বলে রাখি, যদি কোনদিন প্রশ্ন ওঠে বলতে পারবা, 51% মালিক হলো বাংলাদেশ আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধহয় 10 ভাগ বা 15% মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে। আর একটা টাকা কোনোদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম, রেলওয়ে, ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। ওইভাবেই তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে। চোর একটা রক্ত চুষে খাইছে সব। আমি বলছি যে রক্ত শোষা, গরিবের রক্ত শোষা। যে 30% তার হিসাব করলে 30% সুদ হতো। সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত, তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন, 40-47% যেত, দেখে এমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। তার হিলারি ক্লিন্টনে, তোমরা তো ইতিহাস জানো না, হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো। এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক, হরিজন গ্রুপ, তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর ভিটা মাটি তাও কেড়ে নিয়ে গেছে। তারপরে তারা ওই এলাকা থেকে হারাই গেছে। দেন আমি খুঁজছি একজনের পাশে খাগড়াছড়ি, সেখানে যে এসে কাজ করে খায়, আর একজন কোথায় নীলফামারী নদী আসবে কোথায়, যে এরা ওই পরিবার সদস্য ওই এলাকা থেকেই হারাই গেছে।
তো দর্শক, আপনারা শুনতে পারলেন যে শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক যে কথাবার্তাগুলো বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে আলাপ করেছেন ফোন কল, সেটা আপনারা শুনতে পারলেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টসে লিখবেন। এর আগেও কিন্তু শেখ হাসিনা বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছে, সেই ফোন কল কিন্তু আমরা শুনতে পেরেছি। তো দর্শক, এখন চলুন আমরা দেখব যে জামায়াত এবং বিএনপি কী দ্বন্দ্বে পড়ে গেছে, বা এই নির্বাচন নিয়ে তিনারা যে দ্বন্দ্বে পড়ে গেছে সেটার মধ্যে কি আওয়ামী লীগ ঢুকে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। চলুন আমরা বিস্তারিত আলোচনায় একটু দেখি। বিএনপি এবং জামাত ইসলামের পরস্পর বিরোধী অবস্থান প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শুরুর দিকে এক ধরনের রাজনৈতিক বিরোধ দেখা গেলেও এখন উভয় পক্ষই আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেছে। কয়েকদিন আগে এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে জালিম এবং স্বৈরাচার বলে অভিহিত করেছেন। তিনি সরাসরি বিএনপির নাম উচ্চারণ করেননি, কিন্তু তিনি যে প্রেক্ষিতে এই দুটো শব্দ উচ্চারণ করেছেন তাতে পরিষ্কার তিনি বিএনপিকে উদ্দেশ্য করেই এই কথা দুটো বলেছেন। একটা জায়গায় তিনি বলেছেন, একটা জালিমকে সরিয়ে আর একটা জালিমকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়নি। আরেকটা জায়গায় তিনি নির্বাচন নিয়ে করা একটা প্রশ্নে, নির্বাচন কবে নাগাদ চান জামাত ইসলামের আমির, এমন একটা প্রশ্নের জবাবে তিনি একটা জায়গায় বলছেন, একটা স্বৈরাচারের পতন ঘটেছে, আরেকটা স্বৈরাচার সেখানে ক্ষমতায় বসার জন্য উদ্গ্রীব। এখানেও তিনি সরাসরি বিএনপিকে নির্দেশ করেছেন। সেটা পুরো সাক্ষাৎকারের অন্যান্য বক্তব্যকে মিলিয়ে যদি আমরা দেখি, এবং সাম্প্রতিক সময়ে জামাতে ইসলামীর রাজনৈতিক অবস্থান এবং ডাক্তার শফিকুর রহমানের বিভিন্ন বক্তব্য থেকে আমরা পরিষ্কার হই যে এখানে জালিম এবং স্বৈরাচার শব্দ দুটো তিনি বিএনপিকে উদ্দেশ্য করেই ব্যবহার করেছেন। বিএনপির পক্ষ থেকে বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের জবাব দেননি গতকালের আগ পর্যন্ত, কিন্তু গতকাল তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং কড়া মন্তব্য করেছেন জামাত ইসলামের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে। এমনকি তিনি একটা জায়গায় মন্তব্য করেছেন, আপনারা ক্ষমতায় গিয়ে কি করবেন, এখনই তো আপনারা ক্ষমতায় আছেন, আপনারা তো ইতোমধ্যেই দখলদারিত্ব শুরু করে দিয়েছেন। তিনি সরাসরি বিএনপিকে নির্দেশ করে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক দিন পর্যন্ত চুপ ছিলেন, রিপ্লাই দেননি কোনো ধরনের। নিজেদের রাজনৈতিক অবস্থান তিনি বারবার ব্যক্ত করার চেষ্টা করেছেন, কিন্তু সরাসরি জামাত ইসলামী বা কিংবা অন্য কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে গতকাল তিনি প্রথমবারের মতো প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তিনি জামাত ইসলামী রাজনৈতিক অবস্থান এবং তাদের রাজনৈতিক শক্তি নিয়ে। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়াটা একটু দেখি। নির্বাচন ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। একদিকে দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি, অন্যদিকে ধীরে চলো নীতিতে এগোচ্ছে জামাত। বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে উতলা হওয়ার বিষয়টিকেও ভালো চোখে দেখছে না জামাত। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে তেমন বার্তাই পাওয়া গেছে। এবার জামাতের আমিরের নির্বাচন ইস্যুতে বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন নির্বাচনের দাবি জনগণ মেনে নেবে না বলে জামায়াতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলেছেন, যারা ভোটে জিততে পারবে না, সরকার চালাতে পারবে না, তারা এসব কথা বলে। ফখরুল বলেন, যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এ ধরনের বিভিন্ন চিন্তাভাবনা করে। কয়েকদিন থেকেই রাজনীতিতে একটি গুমোট হাওয়া, সেটা হচ্ছে যে বিএনপি আসলে কি চাইছে আর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা কি চাইছে। কেন জানি মনে হচ্ছে যে একটু দূরত্ব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলছেন যে 1-11-এর কথা আমরা ভুলে যাইনি, তার মানে হচ্ছে 1-11-এর মতন লম্বা সময় থাকতে পারে এই অন্তর্বর্তী সরকার, সেটি চাচ্ছেন না। তিনি আবার যৌক্তিক সংস্কারও চাচ্ছেন, আবার চাচ্ছেন যে দ্রুত নির্বাচন এবং নির্বাচন কবে হবে সেই সংলাপ শুরু করতে। অন্যদিকে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছেন যে আপনারা কবে নির্বাচন চান, কি কি সংস্কার চান, এটা রাজনৈতিক পর্যায়ে আলোচনা করে আমার কাছে আসেন। তার মানে বলটা কিন্তু ঠেলে দিলেন রাজনীতিবিদদের হাতে বা রাজনৈতিক দলগুলোর কাছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত ইসলামীর মনোভাব হচ্ছে সময় নিয়ে তারা সংস্কার করুক, তারপরে নির্বাচন। অর্থাৎ তারা জানে যে নির্বাচন হলে জামাতের তো এই মুহূর্তে ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, বিএনপির আছে। ফলে বিএনপির যতটা তারা, জামাত ইসলামীর অতটা তাড়া নেই। আবার জামাতের যে তাড়া নেই সেটি পক্ষে আবার
অনেক রাজনৈতিক দল, এমনকি ছাত্ররা, তারাও মনে করে যে 15 বছরের অপশাসন, দুঃশাসন, এটিকে চিরতরে নির্মূল করতে গেলে একটা খুবই শক্তিশালী একটা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এটা রাজনৈতিক দলের ভেতরে, নির্বাচনে, প্রশাসনে, বিচার বিভাগের সকল ক্ষেত্রে একটি সংস্কার হলে তাহলে এই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, সেই স্বপ্ন সফল হবে। এখন এই গণ অভ্যুত্থানের স্বপ্ন কি বিএনপি বাস্তবায়ন করবে? এটা কি যারা গণ অভ্যুত্থান করেছে তাদের যে অসংখ্য নেতা কর্মী, তারা কি মনে করেন? ছাত্ররা মনে করে না, তারা মনে করে না। তারা আবার কেউ কেউ বলছেন এক স্বৈরাচারের বদলে যাতে আরেক স্বৈরাচার না আসে। এটা কিন্তু জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও কিন্তু সেই কথাটা বলে ফেলেছেন। তো এটি নিয়ে একটা মনে হচ্ছে যেন রাজনৈতিক দলের ভেতরেই একটা দ্বন্দ্ব, বিবাদ বা একটা মত পার্থক্য। আবার অন্তর্বর্তী সরকার, তার একটা অবস্থান হলো যে আপনারা সব ঠিক করে আসেন, তারপরে আমরা নির্বাচন দেব। তিনি বলছেন যে আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট, রাষ্ট্র পরিচালনা করা, শাসনভার করা, শাসন কাজ পরিচালনা করা এটা আমাদের কাজ না।